সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা জেনেটিক্স দিয়ে শুরু করছি। তো যেহেতু এখানে 6 to 10 ক্লাস, তাই আমি চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করার। আর জেনেটিক্সের বেসিক জানতে গেলেই প্রথমে আমাদের যার কথা মনে পড়ে সেটা হচ্ছে মেন্ডেল। তো এরও আগে মানে মেন্ডেলের দুইটা যে ল আছে, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, ওই দুইটা লতে যাওয়ার আগে আমরা আগে একটু জেনে আসি জিন জিনিসটা কি বা এই জেনেটিক্সের উদ্ভবটা কি করে হচ্ছে। ওকে, সো আমি এখন যেটা আঁকছি এটা মেইনলি নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসে আমরা যে প্যাঁচানো অংশটা দেখি এটা ক্রোমোজোম থাকে। আমরা সবাই জানি, মোটামুটি সবাই জানি ক্রোমোজোম সম্পর্কে ধারণা আছে। এখন ক্রোমোজোম কি এটা যদি বলি, তাহলে ক্রোমোজোম হলো মূলত, যদি আমরা এই যে এই লম্বা সুতাটা দেখতে পাচ্ছি এটাকে যদি জুম আউট করি তাহলে দেখতে পাবো এরকম করে 8টা হিস্টোন প্রোটিন, এই সামনে 4টা আর পেছনে আরও 4টা, টোটাল এরকম 8টা। এই 8টা হিস্টোন প্রোটিন থাকে এবং এই হিস্টোন প্রোটিনকে এইরকম করে, এইরকম ধরো এখান থেকে গেল, এরকম ডাবলভাবে জড়িয়ে থাকে একটা ডিএনএ, বা মানে আমাদের কোষের মেইন ডিএনএ। তো এইরকম হিস্টোন প্রোটিনগুলো রিপিটেশন হয় কিছু দূর পর পর 8টা করে, এবং তাদেরকে এই ডিএনএগুলো জড়িয়ে থাকে এইভাবে করে। যদি প্যাচটা দেখায় তাহলে এরকম এরকম প্যাচ হয়, এবং এই প্যাচটা অনেক কম্প্যাক্টভাবে এরকম যদি টান দিই আমরা তাহলে অনেক কম্প্যাক্ট হয়ে যাবে, এরকম কম্প্যাক্টভাবে এরকম সুতার মতো গঠন তৈরি করে যদি এটাকে ভাঙা হয়। এখন মেইনলি এই যে পুরো গঠনটা, অর্থাৎ 8টা হিস্টোন প্রোটিন এবং তাতে জড়ানো ডিএনএ, এই পুরো গঠনটাকে বলা হয় আমাদের নিউক্লিওজোম। এবং এরকম একাধিক নিউক্লিওজোম মিলে আমাদের ক্রোমোজোমটা গঠিত হচ্ছে। তো এখন আমরা যদি আমাদের এই ডিএনএটাকে জুম আউট করি তাহলে মেইনলি কেমন স্ট্রাকচার দেখতে পাই আমরা। এমন কিছু একটা দেখি, তাই না? অর্থাৎ এরকম ডাবল হেলিক্সের কিছু, আর এরপরে ময়ের ধাপের মতো কিছু একটা সাজানো রয়েছে। তো এটার খুব বেশি ডিপে আমি আজকে যাব না যেহেতু আমি জেনেটিক্স শুরু করব। তবে বলি, এই যে যে সিঁড়ির মতো জিনিসগুলো আমরা দেখছি এটা মেইনলি ডিএনএর ক্ষেত্রে 4টা নাইট্রোজেন বেজ নিয়ে গঠিত হয়। অর্থাৎ 4টা নাইট্রোজেন বেজ অ্যাডিনোসিন, গুয়ানিন, সাইটোসিন আর হচ্ছে থাইমিন। এই 4টা নাইট্রোজেন বেস। তো অ্যাডিনোসিনের সাথে থায়ামিন এখানে ডাবল বন্ডে যুক্ত থাকে, গুয়ানিনের সাথে সাইটোসিন ট্রিপল বন্ডে। তো এমন করে যুক্ত হয়ে আমাদের যে ডিএনএটা এটা তৈরি হয় এবং তারপরে একটা প্যাচ খায় বা হেলিক্সের মতো কাঠামো গঠন করে। এবং এদের এই সাইডে আমাদের 5 কার্বন বিশিষ্ট একটা রাইবোজ সুগার থাকে, ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে। আচ্ছা, ডিপে না যাই। তো এখন এটা যেহেতু দেখালাম তার মানে আমরা বুঝতে পারছি এখানে এরকম মানে মেইনলি যেই কারণে দেখিয়েছি এখানে এরকম অক্ষর টাইপ থাকে, এ জি টি সি এরকমভাবে বিভিন্নভাবে সাজানো থাকে। তো এই অক্ষরগুলো মানে এই যে 4টা অক্ষর দিয়েই আমাদের জীবনে, অর্থাৎ আমাদের জন্মের পর থেকে কোন কোন বৈশিষ্ট্যের আগমন ঘটবে, আমাদের বডির কোথায় কোন স্ট্রাকচার কিভাবে ডেভেলপ করবে, সমস্ত কিছু তথ্য এখানে লেখা থাকে। কিভাবে লেখা থাকে, এই যে মানে এই যে ডিএনএতে এই যে যেই এতগুলো অক্ষর রয়েছে এর মধ্যে 3টা করে অক্ষর, যেমন ধরে নাও এ সি সি, এরকম 3টা করে অক্ষর মিলে একটা করে প্রোটিন নির্দেশ করা হয়। অর্থাৎ এই যে 3টা করে অক্ষর মিলে একটা প্রোটিন নির্দেশ করছে, ওই প্রোটিনটা যখন আমাদের রাইবোজোমে যাবে, যে ফর্ম হবে অর্থাৎ কুক হবে, এরপরে প্রোটিনটা বের হয়। এরপরে আমাদের একটা এন্ডোসাইকেল সিস্টেম আছে সেলের ভেতরে, সেই সিস্টেমের মাধ্যমে সেই প্রোটিনটা পুরাপুরি ফেব্রিকেটেড হয় এবং তারপরে সেটা আমাদের দেহে কাজে লাগে। বুঝতে পারছো? তো প্রত্যেকটা কোষে এরকম আলাদা আলাদাভাবে প্রোটিন তৈরি হয় এবং তার যেখানে লাগে যেই গঠন তৈরি হওয়ার দরকার সেখানে তৈরি হয়। এখন এই যে সমস্ত বডির যত প্রোটিন তৈরির রেসিপিটা, এই সমস্ত রেসিপিটা আমাদের এই যে ডিএনএতে লেখা। তো এখন তাহলে তাহলে জিন কোনটা, এটা তো দাঁড়াচ্ছে। এখন জিন হচ্ছে মেইনলি, দেখো এই যে ডিএনএতে শুধুমাত্র যদি প্রোটিন তৈরি লিখে শেষ হয়, মানে অনলি বলা হলো যে এই প্রোটিনের, ধরো একটা প্রোটিন, আমাদের একটা প্রোটিনের নাম আছে লিউসিন, তো ধরো লিউসিন তৈরির জন্য 3টা অক্ষর রয়েছে এরকম।
XYZ 3টা অক্ষর রয়েছে। এখন শুধুমাত্র কি লিউসিন তৈরি 3টা অক্ষর থাকলে হবে? কখন লিউসিন তৈরির দরকার, কোথায় দরকার, তারপরে কখন এটা পজ করতে হবে, কখন স্টার্ট করতে হবে, এই সমস্ত কিছুর ইনফো দরকার। তার মানে কি শুধু প্রোটিন নয়, প্রোটিন তৈরি হওয়ার জন্য যা যা ইনফো দরকার, যা যা ইনফরমেশন দরকার, সেগুলোও ডিএনএতে থাকে। অর্থাৎ ডিএনএর সবটুকু অংশ দ্বারা প্রোটিন নির্দেশিত হয় না, কিছু কিছু অংশ আছে যেগুলো ওই প্রোটিন প্রকাশে সাহায্য করে। তো ওইটা হচ্ছে লোকাস বাদে যে অংশটা, আর মেইনলি লোকাসেই হচ্ছে ডিএনএর এক একটা লোকাস, অর্থাৎ যেখানে আমাদের আসল প্রোটিন তৈরির রেসিপিটা লেখা আছে। তো ওইটাকে আমরা বলি জিন। আশা করছি তোমরা ডিএনএ এবং জিনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। অর্থাৎ যেখানে প্রকৃতপক্ষে শুধুমাত্র প্রোটিনটা তৈরির রেসিপি লেখা থাকবে, ওইটাই হবে আমাদের জিন। আচ্ছা, এখন গেল, এবার আসি সেকেন্ডলি আরেকটা জিনিসে, সরি। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে আমি যেইভাবে এঁকেছি ক্রোমোজোমগুলা, একটু খেয়াল করো, ছাড়া ছাড়াভাবে এঁকেছি না? তো এই ছাড়া ছাড়াভাবে বা এই যে পুরাপুরি ছড়িয়ে কখন থাকে ক্রোমোজোমগুলো সেমাইয়ের মতো এরকম এরকম, যখন হচ্ছে একটা কোষ ইন্টারফেজ বা রেস্টিং ফেজে থাকে, অর্থাৎ যখন ও রেডি হচ্ছে পরবর্তীতে বিভাজিত হওয়ার জন্য, তখন এরকম অবস্থায় থাকে। এমনিতে যখন আমাদের কোষ বিভাজন শুরু হয়, অর্থাৎ প্রোফেজ ধাপ থেকেই আমরা দেখতে পাই যে ক্রোমোজোম এরকম একটা গোল্লা দিয়ে দুই সাইড এরকম ভাগ হয়ে গেছে, এরকমভাবে আছে। গোল্লাটা মেইনলি সেন্ট্রোমিয়ার, এটা অ্যাকচুয়ালি গোল্লা থাকে না, হুকের মতো থাকে। যাই হোক, এখন মেইনলি এরকম করে আমরা দুটো ভাগ দেখাচ্ছি, বাট ক্রোমোজোম যখন আমাদের কোষে থাকে, এরা মেইনলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমাদের যেমন মানুষের ক্ষেত্রে টোটাল 23 জোড়া ক্রোমোজোম আছে, আমরা অনেকে এটা জানি, এবং টোটাল আছে হচ্ছে 46টা। অর্থাৎ এই ক্রোমোজোমটা কিন্তু 1 সেকেন্ড, অর্থাৎ এই ক্রোমোজোমটা কিন্তু এই যে এটা আর এটা, এরা দুইজন কিন্তু সিস্টার, সরি এরা দুজন সিস্টার না, এরা হচ্ছে প্যারেন্ট। এটা সেম ক্রোমোজোমেরই বাহু, অর্থাৎ এরা কিন্তু আলাদা কিছু না। কিন্তু সিস্টার ক্রোমোজোম হচ্ছে এই যে, ধরো এই যে আমাদের একটা ক্রোমোজোম এবং এটার সাথেই পরিপূরক হিসেবে আরেকটা ক্রোমোজোম থাকবে। অর্থাৎ এদের দুজনের মধ্যে কোনো কানেকশন কিন্তু নাই। মানে এরা যে একে অন্যকে ছাড়া, মানে ধরো এটার কোনো একটা কিছু প্রকাশ হওয়ার জন্য এটার হেল্প লাগছে এরকম কিন্তু কিছু না, এদের মধ্যে কানেকশন নেই, কিন্তু এরা জোড়ায় জোড়ায় অবস্থান করে। সো এই ক্রোমোজোমে ধরো এখানে একটা স্পেশাল জিন আছে এখানে, আর এখানে আরেকটা স্পেশাল জিন আছে। এই দুটো জিনই আমাদের হাইটের জন্য, ধরে নিলাম যে আমাদের হাইটের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাবে কি এই ক্রোমোজোমে আমাদের লম্বা হওয়ার জিন আছে, আমাদের হাইট অনেক লম্বা হবে এরকম কিছু লেখা আছে, এরকম প্রোটিনের রেসিপি লেখা, আর এখানে আমাদের হাইট ছোট হবে এরকম প্রোটিনের রেসিপি লেখা। এখন কথা হচ্ছে এটা কেন, বা এরকম দুইটা কেন হয়? তো সেক্ষেত্রে বলতে হচ্ছে আমাদের এক সেট ক্রোমোজোম, মানে 46টা ক্রোমোজোমের মধ্যে টোটাল 23টা ক্রোমোজোম আসে আমাদের মা থেকে বা আমাদের মাতা থেকে, অন্যদিকে বাকি 23টা ক্রোমোজোম আসে আমাদের পিতা থেকে। তো মাতা এবং পিতার বৈশিষ্ট্য আলাদা হয়। তো এই জন্য এরা যখন জোড়া ফর্ম করে, অর্থাৎ যখন এরকম সিস্টার ক্রোমোজোম হিসেবে থাকে, তখন দেখা যায় দুটোই আলাদা বৈশিষ্ট্যও থাকতে পারে আবার সেমও থাকতে পারে। তো এটা ছিল বেসিক নিয়ে কথাবার্তা জেনেটিক্স শুরু করার আগে। এরপরে আমরা মেইনলি, আচ্ছা যখন আমি এই যে এখন তাহলে জেনেটিক্সটার উদ্ভব কী করে হলো, ওইটা থেকেই যে দেখা যাচ্ছে প্যারেন্টস সেম, কিন্তু তবুও সেই প্যারেন্টসের কোনো একটা অফস্প্রিং বা একটা সন্তান হচ্ছে লম্বা হয়েছে, কোনো একটা অফস্প্রিং খাটো হয়েছে, আবার কেউ একটু মোটা তাজা ছোটোবেলা থেকে, কেউ একটু চিকন। তো এই পার্থক্যগুলো কেন তৈরি হচ্ছে, মেইনলি কী এর পেছনে কাজ করছে, এটা নিয়ে গবেষণা করতে যে আমাদের মেন্ডেল স্যার, উনি এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র দেন। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে মেন্ডেলকে খুব ভাগ্যবান সায়েন্টিস্ট বলা হয়। কেন, সেটা আমরা যখন দুইটা আলোচনা করব এরপরে লাস্টে যে আমরা বুঝতে পারবো। তো ফার্স্টেই আমরা মেন্ডেলের ফার্স্ট লতে আসি। ফার্স্ট ল বা ল অফ সেগ্রিগেশন বলা হয় এটাকে। ওকে, সো মেন্ডেল, অ্যাট ফার্স্ট আমি ইতিহাসের মতো করে শুরু করি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এই যে পাশে গুগল ডক্সে,
যে আমি মেনলি ল অফ সেগ্রিগেশনেরই একটা ছবি রেখে দিয়েছি। তো যেহেতু তোমরা এখানে অনেক জুনিয়ররাও আছো, এই জন্য আমি একদম শুরু থেকেই স্টার্ট করছি। তো অ্যাট ফার্স্ট মেন্ডেল ভাবলেন যে এই পার্থক্যটা, এই যে প্যারেন্টস সেম কিন্তু তবুও এই যে বৈশিষ্ট্যের পার্থক্য, এটা কী দ্বারা নির্ধারিত হচ্ছে এটা একটু খুঁজে দেখা দরকার, বা অ্যাকচুয়ালি এটা কোনো প্যাটার্ন মানে কি না সেটা বের করা দরকার। তো অ্যাজ মেন্ডেল অনেক গরিব ছিল, পড়াশোনা করতে পারে না অ্যাট লাস্ট, এবং তার সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা থাকলেও অ্যাট লাস্ট তার জীবনের অবসান ঘটে একটা চার্চে। এবং সেই চার্চে তিনি ধর্মীয় কাজ কারবার করার পাশাপাশি সেখানে যে খোলা মাঠ ছিল সেখানে মটরশুঁটির চাষ করেন। এখন এখানে একটা মজার ব্যাপার কি দেখো, উনি খুবই হোপফুলি মটরশুঁটি গাছটাই লাগিয়েছিল। মটরশুঁটি গাছ মোটামুটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় ওই টাইমে, প্লাস এটাতে খুব দ্রুত ফল উৎপন্ন হয়। সো যে পর্যবেক্ষণ করাটা এটা খুব ইজি হয়ে যায়, এরপরে গবেষণাটা আরও অগ্রসর করাও দ্রুত হচ্ছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে মটরশুঁটি গাছ ব্যবহার করাটা খুবই বুদ্ধিমানের মধ্যে একটা কাজ ছিল, প্লাস সৌভাগ্যেরও কাজ ছিল যে এত উদ্ভিদের মধ্যে থেকে তিনি মটরশুঁটি গাছটাই বেছে নিয়েছেন। তো মেন্ডেল প্রথমে কি করলো দেখো, একটা লম্বা মটরশুঁটি গাছের সাথে একটা খাটো মটরশুঁটি গাছের ক্রস করালো। এই ক্রসের ফলে মেন্ডেল, আচ্ছা আমি আগে কিছু ভাষার সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের। এই যে যেটা দিয়ে আমরা টেস্ট ক্রস করব, মানে টেস্টিংয়ের জন্য, জেনোটাইপ টেস্টিংয়ের জন্য যে ক্রসটা আমরা করব ওটাকে আমরা P1 বা প্যারেন্ট নাম দেব, ওকে। এবং এই প্যারেন্টের ক্রস করার মাধ্যমে প্রথম যে আমরা জেনারেশনটা পাবো ওটাকে আমরা F1 জোনও বলবো, ওকে। এরপরে আর কিছু জিনিস বলি, এই যে একটা গাছকে লম্বা দেখা যাচ্ছে, একটা গাছকে খাটো দেখা যাচ্ছে, লম্বা গাছ খাটো গাছ, এই দুইটা কিন্তু আমরা বাইরের থেকেই দেখতে পাবো। অর্থাৎ যদি আমরা নিউক্লিয়াসের ভেতরে ঢুকে এদের জেনোটাইপগুলো নাও দেখি, তবুও কিন্তু মানে জেনোটাইপ মানে এদের জিনগুলো নাও দেখি, তাও কিন্তু বুঝতে পারছি যে এরা একটা লম্বা একটা খাটো। অর্থাৎ বাইরে থেকে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে বাইরে থেকে যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলি ফেনোটাইপ। আচ্ছা, আমার হাতের লেখার জন্য দুঃখিত। এবং যেই জিনগুলোর কারণে, অর্থাৎ জিনের যেই সংস্করণ বা যেই সজ্জাটার কারণে এদের এই ফেনোটাইপগুলো প্রকাশিত হচ্ছে, সেই সজ্জাটাকে বলা হচ্ছে জেনোটাইপ, ওকে। তো তাহলে ফেনোটাইপ আর জেনোটাইপ কি বুঝলাই? এটা খুবই, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। যেমন আচ্ছা, এখন মেন্ডেলের গবেষণায় ফিরে যাই আমরা। এই ফার্স্ট ক্রসটা ঘটানোর পরে দেখলো F1 জনুতে যত মটরশুঁটি গাছ পাওয়া গেল সবাই হচ্ছে লম্বা, অর্থাৎ সবার ফেনোটাইপ লম্বা হচ্ছে। এরপরে উনি করলো কি, উনি এখানে গবেষণা শেষ করে দিতে পারতেন, কিন্তু উনি আরও কৌতূহলপ্রবণ হয়ে এই লম্বা গাছগুলোর মধ্যে আবার ক্রস করলেন। যে লম্বা গাছগুলা, দুটো লম্বা গাছ নিলেন এবং এদের মধ্যে ক্রস করলেন, এবং এই ক্রসে দেখতে পেলেন যেই সমস্ত জেনারেশন উৎপন্ন হয়েছে তারা 3:1 অনুপাতে লম্বা এবং খাটো হচ্ছে। অর্থাৎ জিনিসটা একটু স্ট্রেঞ্জ, বুঝতেই পারছো, ওই সময় অনেক স্ট্রেঞ্জ লাগে যে প্রথমে লম্বা আর খাটো গাছের মধ্যে ক্রস ঘটিয়ে দুইটাই মানে সবগুলা লম্বা গাছ পাওয়া গেল, কিন্তু পরবর্তীতে এই লম্বা গাছগুলোর মধ্যে যখন ক্রস করা হচ্ছে তখন 3:1 অনুপাতে লম্বা এবং খাটো বিভাজিত হয়ে যাচ্ছে। অর্থাৎ মেন্ডেল এই সিদ্ধান্তে আসলেন যে খাটো গাছটার জন্য যেই জিনোম দায়ী বা যেই জিনিসটা দায়ী সেই জিনিসটা কিন্তু হারিয়ে যাচ্ছে না F1 জনুতে এসে, বরং ওটা কোনো একটা ভাবে গুপ্ত বা লুকায়িত অবস্থায় আছে, যেটা F2 জনুতে এসে প্রকাশিত হচ্ছে। উনি এই জিনিসটার নাম দিলেন জিন। তখনও কিন্তু মানুষ জানতো না যে এই জিন ক্রোমোজোমে অবস্থান করে। আচ্ছা, তো মেন্ডেলের প্রেক্ষাপটটা মেইনলি বুঝতে পারছো। আমি তোমাদের এই গল্পটা বললাম তোমরা যাতে ফিল করতে পারো যে কেন জেনেটিক্স ব্যাপারটা আসলো,
জীববিজ্ঞানের এই অসাধারণ শাখাটার উৎপত্তি কিভাবে হয়েছিল। ঠিক আছে, এবার আমরা মেইনলি মেকানিজমে চলে যাই যে কী হয়েছিল। এই যে আমি তোমাদের একটু আগেই দুটো ক্রোমোজোম দেখালাম না, দুটো ক্রোমোজোমে 2 ধরনের জিন থাকতে পারে। এই যে, তার মানে কি আমাদের জিন 2টা থাকবে। এখন তাদেরকে আমরা লেটার দিয়ে প্রকাশ করব। ধরো এই যে লম্বা হওয়ার যে জিনটা, এই যে এর ভিতরে ইয়েলো কালার, তো এটাকে আমরা ক্যাপিটাল টি দিলাম এবং এই খাটো জিনটাকে আমরা স্মল টি দিচ্ছি। ওকে, এখন মেন্ডেল যখন প্রথমে একটা লম্বা উদ্ভিদ আর একটা খাটো উদ্ভিদ নিয়েছিল, তখন লম্বা উদ্ভিদটার জিনোম ছিল ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, আর খাটো উদ্ভিদটার জিনোম ছিল স্মল টি স্মল টি। ওকে, এখন প্রকট এবং প্রচ্ছন্ন অর্থাৎ ডোমিনেন্ট এবং রিসেসিভ এই দুইটা ব্যাপার আমরা বুঝি। প্রকট হচ্ছে ধরো এই ক্যাপিটাল টি আর এই স্মল টি একসাথে রয়েছে, অর্থাৎ যেই দুটো ক্রোমোজোম রয়েছে, একটাতে লম্বা হওয়ার জিন রয়েছে, একটাতে খাটো হওয়ার জিন রয়েছে, তাহলে এই দুটো থাকার পরে দেখা যাচ্ছে আমাদের অফস্প্রিংটা বা সন্তানটা লম্বা হচ্ছে, অর্থাৎ খাটো হওয়ার জিনটা প্রকাশিতই হতে পারেনি। কোন জিনটা প্রকাশিত হয়েছে? লম্বা হওয়ার জিনটা। এই যে যেই জিনটা প্রকাশিত হলো, অর্থাৎ হেটারো মানে কি সমান না, এটাকে বলে হেটারোজাইগাস অবস্থা, অর্থাৎ দুটো জিন আলাদা, এটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস, অর্থাৎ দুইটা জিন আলাদা। এই হেটারোজাইগাস অবস্থায় দেখা যাচ্ছে ওই অফস্প্রিংটা বা সন্তানটা লম্বা হয়েছে, অর্থাৎ খাটো বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি। আমি আবারও বলছি, খাটো বৈশিষ্ট্যটা ঢাকা পড়ে গেছে, ওই জিনটা কিন্তু উধাও হয়ে যায়নি, জিনটা আছে কিন্তু খাটো বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি। এর মানেই হচ্ছে ওই খাটো বৈশিষ্ট্যটা গুপ্ত বা প্রচ্ছন্ন, যেটা, আর এই টিটা প্রকট, অর্থাৎ প্রকট মানে কি যেটার পাওয়ার বেশি, ইজিলি বললে। অর্থাৎ হেটারোজাইগাসে থাকা অবস্থায় দুটো জিনের মধ্যে যেই জিনটা প্রকাশিত হয় সেটা হচ্ছে প্রকট, আর যেই জিনটা গুপ্ত অবস্থায় থাকে সেটা হচ্ছে প্রচ্ছন্ন। ওকে, আচ্ছা, এখন মেন্ডেল যখন মটরশুঁটি গাছ নিয়েছিল তখন তারা ছিল একদমই বিশুদ্ধ প্রকট, লম্বা গাছটা ছিল ক্যাপিটাল টি বিশুদ্ধ প্রকট, আর খাটো গাছটা ছিল বিশুদ্ধ প্রচ্ছন্ন স্মল টি। এরপরে আমরা জানি গ্যামেট ফর্ম হলে কি হয়। এই যে এটা তো সম্পূর্ণ একটা কোষ, তাই না? সম্পূর্ণ একটা কোষে জোড়া আছে, কিন্তু যখনই গ্যামেট ফর্ম হয় তখনই 2n ভেঙে তখন n এ পরিণত হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড n হচ্ছে, সো হ্যাপ্লয়েড হওয়া মানে কি অর্ধেক অর্ধেক হয়ে গেল না? তো এরকম যখন 4টা গ্যামেট ফর্ম হচ্ছে তখন এখানে একটা ক্যাপিটাল টি, এখানে একটা ক্যাপিটাল টি, এখানে একটা স্মল টি, এখানে একটা স্মল টি, এরকমভাবে গ্যামেটে আমাদের যে জিনগুলো আছে ক্রোমোজোমের মধ্যে থাকা সেগুলো এরকম ভাগ হয়ে গেল। এরপরে দেখো তো আমরা এদের মধ্যে ক্রস করি। ক্রস করার জন্য আমরা এখানে পানেট স্কয়ার ইউজ করব। এটা হচ্ছে এক ধরনের স্কয়ার যেটার মাধ্যমে আমাদের ক্রস করাটা ইজি হয়। এটা হচ্ছে মাদারের সাইন বা ফিমেল সাইন, আর এগুলা হচ্ছে এটা হচ্ছে ফাদারের সাইন বা মেল সাইন, আর এটা হচ্ছে ফিমেল সাইন। ওকে, তো এখানে যদি ক্রস করি, এখানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, দেখো সবগুলার সেম জিনোটাইপ হলো। এখন আগে আমরা কি বলেছি, যখন এই হেটারোজাইগাস অবস্থায় থাকলে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। প্রকট বৈশিষ্ট্য কি ছিল? লম্বা হওয়া। এজন্য এই জিনে এই যে অফস্প্রিংগুলো সবগুলো লম্বা, কারণ সবগুলো দেখো সেম হেটারোজাইগাস অবস্থায় আছে, সো প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তো এই জন্যই মটরশুঁটির প্রথম জেনারেশনের সবগুলো ছিল লম্বা। আচ্ছা, এরপরে এই F1 জোন থেকে আমরা এই দুটো নিই এবং এদের মধ্যে ক্রস করিয়ে দেখি। এই ক্রসে কি হচ্ছে দেখো, গ্যামেট ফর্ম করি, টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। ওকে, এখন এই ক্রসে কি হচ্ছে দেখো, পানেট স্কয়ার, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি।
এবার কিন্তু আমাদের জিনোটাইপগুলো আলাদা আলাদা হয়েছে। এখন দেখো তো, এটা হচ্ছে একটাই আছে। এটা কি একদম হোমোজাইগাস না বা পিওর না, পিওর লম্বা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটোই প্রকট। সো দুটোই যখন লম্বা প্রকট তখন দুইটাই লম্বা হবে নিঃসন্দেহে। এটা একদম পিওর হোমোজাইগাস, যেটা দুইটাই প্রচ্ছন্ন। তাইলে কি দুটোই প্রচ্ছন্ন যখন আছে তাহলে তো খাটো হতে কোনো সমস্যা নেই, তাই এই একটা খাটো হচ্ছে, কিন্তু এটা কিন্তু লম্বা হচ্ছে। আচ্ছা আমরা লিখি এখানে, এটা হচ্ছে খাটো, এটা লম্বা। এবং এই যে এরা দুইজন, এই দুইটা সেম আছে এবং দুইটাই হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায় আছে, কিন্তু এরা দুইজনই কিন্তু লম্বা হবে। কেন? কারণ এদের মধ্যে প্রকট বৈশিষ্ট্য রয়েছে, প্রকট বৈশিষ্ট্যটাই হচ্ছে লম্বা। সো যেহেতু প্রকট বৈশিষ্ট্য রয়েছে সেহেতু এরা লম্বা হচ্ছে। তাহলে বুঝতে পারছো এখানে তিনটাই লম্বা হচ্ছে আর একটা খাটো হচ্ছে। কেন তাহলে লম্বা ইস টু খাটো 3:1 হয়েছিল। ওকে, এটা ছিল আমাদের সবচেয়ে প্রাইমারি নলেজটা, যেটা আমাদের জেনেটিক্স শুরু করার সময় প্রত্যেককেই পড়তে হয়। তো এই পর্যন্ত আশা করেছি বুঝতে পারছো। এখন এই দিকে ছবিটার দিকে তাকাও। এই ছবিটাতে সিম্পলি দেখো তো, এই যে এই সেম টাইপের ক্রস বা এই সেম টাইপের এই যে বৈশিষ্ট্যের যে ব্যাপারটা, বৈশিষ্ট্য পাস হওয়াটা, এটারও অনেক ক্ষেত্রেই ঘটে থাকে। ওকে, এখন দেখো যদি এখানে এরকম পার্পল আর হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে আমরা ক্রস করতাম সেম মটরশুঁটি গাছের, তাহলে পার্পল ফ্লাওয়ারটা আমরা ধরি এটা ক্যাপিটাল পি, অর্থাৎ এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর হোয়াইট ফ্লাওয়ারটা স্মল পি ধরলাম, বা এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো প্রথমেই হচ্ছে পার্পল পি কী ছিল? ক্যাপিটাল পি, আর হোয়াইটটা ছিল হচ্ছে স্মল পি। তো যখনই এই যে ফার্স্ট F1 জেনু আসার কথা, তখন আমাদের কেমন হবে? ক্যাপিটাল পি স্মল পি সবগুলো, যেহেতু হেটারো, তাহলে প্রকটটা প্রকাশ পাবে। প্রকট ছিল পার্পল, তাই পার্পল প্রকাশ পেয়েছে। এখানে কি হবে? এখানে একটা কিন্তু হবে ক্যাপিটাল পি অর্থাৎ প্রকট হোমোজাইগাস, আর দুইটা হবে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে বাট হেটারোজাইগাস হবে, ক্যাপিটাল পি স্মল পি। আর শুধু এই হোয়াইট একটা হোমোজাইগাস হবে, প্রচ্ছন্ন হোমোজাইগাস। বুঝতে পারছো? ওকে, আচ্ছা এরপরে আমরা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে যাব, অর্থাৎ সেকেন্ড লতে। আচ্ছা যাওয়ার আগে একটা জিনিস দেখো, এই যে মেন্ডেল টোটাল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে এই পরীক্ষাটা চালায়। সো বিজ্ঞানী মেন্ডেলের ফার্স্টে পার্পল, হোয়াইট ফ্লাওয়ার, ইয়ালো সিড অ্যান্ড গ্রিন সিড কালার, তারপরে সিড শেপ, পপ কালার, পট শেপ। তো এরকম করে টোটাল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানী মেন্ডেল রিসার্চ করে এই বৈশিষ্ট্যগুলো পান, এই ফলাফলগুলো পান। তিনি সব ক্ষেত্রেই 3:1 অনুপাত দেখেন এবং এরপরে তিনি তার ল অফ সেগ্রিগেশন দিয়ে থাকেন। ওকে, এরপরে আমরা যাব ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে। এটা আগের চার থেকে আর একটু ডিপ নলেজ হবে। ওকে, ধরো একই ক্রোমোজোমে, এই যে এখানে দুটো সিস্টার ক্রোমোজোম আঁকি, বললাম এই দুটো ক্রোমোজোমের এখানে আছে একটা মটরশুঁটি গাছের লম্বা হওয়া এবং এখানে আছে খাটো হওয়া। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য যে মটরশুঁটি গাছের ফুল বেগুনি হওয়া এখানে আছে আর ফুল সাদা হওয়ার জিনটা এখানে আছে। ঠিক আছে, তো এখন আমরা ধরেই নিতে পারি যে এরা যদি দুইটা একসাথে থাকে তাহলে সম্পূর্ণ একটা প্রকাশিত হবে। মানে যদি লম্বা হয় তাহলে ফুলটা মাস্ট বেগুনি হবে। আচ্ছা একটু লিখি, তো যদি লম্বা হয় তাহলে ফুলটা হচ্ছে মাস্ট বেগুনি হবে, আর যদি খাটো হয় তাহলে ফুলটা মাস্ট সাদা হচ্ছে। ওকে, তো এটা ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, অর্থাৎ একটা বৈশিষ্ট্য যদি প্রকাশিত হয় তাহলে আরেকটা মাস্ট হচ্ছে, তাই তো। কিন্তু প্রকৃতপক্ষে
সেটা যে হয় না সেটাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের লতে বলা হয়েছে। অর্থাৎ ধরো আমরা আমরা এখন এতক্ষণ আমরা যে কোনো সিঙ্গেল একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, এখন আমরা এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। অর্থাৎ যেটা আমি বললাম যে লম্বা এবং বেগুনি ফুল, ধরি লম্বা ফুলের জন্য প্রকট হচ্ছে আগের মতো ক্যাপিটাল টি, খাটোর জন্য লম্বা ফুল না সরি লম্বা গাছের জন্য ক্যাপিটাল টি এবং খাটো গাছের জন্য স্মল টি। এবং পার্পল কালারের জন্য আমরা পি এবং হচ্ছে হোয়াইট কালারের জন্য স্মল ডাব্লিউ নিই, তাহলে বুঝতে ইজি হবে। ওকে, সো এখন আমরা এমন একটা গাছ নিচ্ছি যেটা লম্বা এবং হচ্ছে এদের ফ্লাওয়ারগুলো হচ্ছে পার্পল কালারের। ওকে, সো লম্বা এবং পার্পল ফ্লাওয়ারের একটা নিচ্ছি, তাহলে জেনোটাইপ কেমন হয় এবং এটা সম্পূর্ণ পিওর। যদি পিওর হয় তাহলে জেনোটাইপ হবে হচ্ছে দেখো, ওকে, ক্যাপিটাল টি এবং এর সাথে হচ্ছে পি পি। এবং আরেকটা গাছ আমরা নিচ্ছি যেটা খাটো এবং এদের ফ্লাওয়ারগুলো হচ্ছে হোয়াইট, এটাও সম্পূর্ণ পিওর। আচ্ছা, এটা এমনিতেই পিওর হবে বুঝতে পারছো, কারণ খাটো প্রচ্ছন্ন এবং হোয়াইট ফ্লাওয়ারও প্রচ্ছন্ন, সো পিওর না হলে প্রকাশিত হওয়ার কোনো সুযোগই নেই। তাই এটার জিনোম হচ্ছে স্মল টি স্মল সরি ডাব্লু দিয়েছিলাম, স্মল ডাব্লু ওকে। এটা হচ্ছে আমাদের পি বা প্যারেন্টস জেনারেশন, এবং আমরা এই প্যারেন্টসের মধ্যে ক্রস করছি। ক্রসের ফলে কি হচ্ছে দেখো, সিম্পলি ভাবো এখান থেকে, এটা আমি সম্পূর্ণ ভেঙে লিখলাম লেটারগুলো, অ্যাকচুয়ালি গ্যামেট তো এরকম হয় না, কেন এটা ভুল বলতে পারবা? আচ্ছা, যাতে তোমাদের এরকম ভুল কখনো না হয়, সো আমি এভাবে দেখালাম। এখন দেখো মেইনলি এই গ্যামেটগুলো ভুল এই জন্য কারণ এখানে আমি একটাতে টি রেখেছি একটাতে পি রেখেছি, অর্থাৎ একটাতে তোমার লম্বা হবা না খাটো হবা সেই বৈশিষ্ট্যের প্রোটিন লেখাই আছে, কিন্তু ফুলের কোনো প্রোটিনই নাই। সো বুঝতে পারছো, মানে ফুলের কালার কোনো রকম হওয়ার কোনো টাইপের প্রোটিনই আসেনি, অর্থাৎ একই সাথে টি এবং পি থাকতে হবে গ্যামেটে, বুঝতে পারছো? সো এখান থেকে অ্যাকচুয়ালি ধরো যদি 4টা গ্যামেট ফর্ম হয় 4টাতেই ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল পি থাকবে, মাস্ট বি। কেন? কারণ এখানে তো অন্য কোনো টাইপের জিন বা জিনোম নাই, এদের জিনোটাইপ, এজন্য যতগুলো গ্যামেট হবে 4টা মানে যে কয়টা গ্যামেট হোক তাদের মধ্যে ক্যাপিটাল টি ক্যাপিটাল পি থাকবে, অর্থাৎ লম্বা এবং বেগুনি ফুলের যে পার্পল ফ্লাওয়ার ওইটারই জিন থাকবে। এবং এটা থেকে যেই গ্যামেটটা হবে সেটা হচ্ছে স্মল টি স্মল ডাব্লু, এটাই থাকবে। ওকে, সো এই গ্যামেট দুটো থেকে যখন একটা অফস্প্রিং ফর্ম হবে তখন কেমন হবে বলো তো? আচ্ছা, এটা আমি ভালো করে বলে দিই, এই ভুলটা যেন কখনো করবে না। ওকে, এখন আমাদের এই গ্যামেট থেকে একটা অফস্প্রিং ফর্ম হচ্ছে, তো বোঝা যাচ্ছে এই যে এন আর এন মানে হ্যাপ্লয়েড দুইটা গ্যামেট, দুইটা মিলিত হয়ে একটা ডিপ্লয়েড ফর্ম করবে, তাহলে ডিপ্লয়েড অবস্থায় কেমন হবে? ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল পি স্মল ডাব্লিউ। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনোমই হেটেরোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ এই যে লম্বা খাটো একসাথে আছে, আবার বেগুনি সাদা ফুলের জিনোম একসাথে আছে। সো মানে দুইটা সিস্টার ক্রোমোজোমে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রকাশক জিন থাকছে। তাহলে এখানে প্রকাশিত হবে কারা? প্রকটরা, অর্থাৎ F1 যেই জেনু থাকছে এই F1 জেনুতে সব অফস্প্রিং হবে লম্বা এবং বেগুনি ফুল বিশিষ্ট, এটা বোঝা গেছে। এখন আমাদের মেইন প্রবলেম শুরু হবে F2 জেনুতে, যে আচ্ছা এখন F2 জেনুতে আমরা দেখি। F2 জেনুতে দেখো তো গ্যামেট আগে 4টা গ্যামেট এখান থেকে ফর্ম করো, এটা তো হচ্ছে F2 জেনুতে আমরা কি করবো? F1 এর মধ্যেই স্বপ্রজনন ঘটাবো। তো দেখো F2 জনুতে আমাদের যে 4টা গ্যামেট ফর্ম হচ্ছে ওরা কেমন কেমন হবে। প্রথমে ক্যাপিটাল টি ক্যাপিটাল পি দিলাম, দুইটাই প্রকট। এরপরে একটা ক্যাপিটাল টির সাথে থাকছে স্মল ডাব্লু, এরপরে একটা হচ্ছে
স্মল টির সাথে থাকছে ক্যাপিটাল পি, আরেকটা স্মল টির সাথে থাকছে স্মল ডাব্লিউ। ওকে, এই 4 ধরনের গ্যামেট ফর্ম হচ্ছে। এখন আমরা এটার জিনোটাইপ বের করার জন্য একটা পুনেট স্কয়ার আঁকি। আগে আমরা সব লিখে ফেলবো। ওকে, এটা যদিও মিল করা অনেক ইজি, তোমরাই চাইলে পারবা। বা এখানে আমার একটা কড়াই আছে, দেখতে পাচ্ছ, এটা জাস্ট লিখে তারপর পাশাপাশি বসিয়ে দিতে হবে। সরি, তো বসানোর সময় জাস্ট টিগুলা পাশে রাখবো আর পিগুলা পাশে রাখবো, অর্থাৎ যে মানে মেইন যে বৈশিষ্ট্যটা ওটার হোমোজাইগাস না হেটারোজাইগাস এটা যেন বোঝা যায়, সেজন্য এখানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল পি স্মল ডাব্লিউ। এখানে কি হয় দেখো, উপরে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি। ওকে, এটাই হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল পি স্মল ডাব্লিউ। আচ্ছা, আমি পানেট স্কোয়ারটা কমপ্লিট করেছি। এখন দেখো, বুঝতেই পারছো এখানে অনেক ধরনের জিনোম রয়েছে, অনেক ধরনের প্রবাবিলিটিস আসতে পারে। তো ওইটা ইজিলি জানার জন্য আমরা ফার্স্টে এরকম করে একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ওকে, এখন দেখো এই ট্রায়াঙ্গেলের বাহু বরাবর, প্রত্যেকটা বাহু বরাবর যা আছে সবগুলো কিন্তু লম্বা এবং বেগুনি ফুলযুক্ত, দেখতে পাচ্ছ। অর্থাৎ হেটারও থাকলে প্রকটটা আছে, প্রকটটার কারণে বেগুনি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা করে প্রকট বৈশিষ্ট্য এখানে আছে, এজন্য এরা সবাই এখানে টোটাল 9টা আছে, গুণে দেখলে দেখবা। তো এই 9টাই হচ্ছে লম্বা এবং বেগুনি ফুল। একটা ট্রায়াঙ্গেল আঁকি, এই ট্রায়াঙ্গেলটা একদম এখানে, এই ট্রায়াঙ্গেলের 3টা বাহুতে, অর্থাৎ এই যে হাইলাইট করি, এটা এটা এটা, এই 3টা বাহুতে যে 3টা জিনোটাইপ দেখতে পাচ্ছ, দেখো এরা কিন্তু 3জনই হচ্ছে লম্বা এবং সাদা ফুলযুক্ত। এরপরে আরেকটা ট্রায়াঙ্গেল আঁকা হয় এখানে, যদি এটা না আঁকলেও বোঝা যাচ্ছে। এই যে 3টা আছে স্মল টি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, এরা কি হচ্ছে, এরা খাটো এবং বেগুনি ফুলযুক্ত হচ্ছে। আর এই যে অ্যালোন একজন পড়ে আছে, এই জিনোটাইপটা কিন্তু হচ্ছে আমাদের দুটোই প্রচ্ছন্ন এবং প্রচ্ছন্নরাই জোড়া হিসাবে আছে। সো এই একটা মাত্র হবে খাটো এবং সাদা ফুলযুক্ত। তাহলে আমাদের রেশিওটা কেমন দাঁড়ায়? রেশিওটা দাঁড়ায় হচ্ছে 9:3:3:1। এখানে 9 হবে দুটোই প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ লম্বা এবং বেগুনি ফুলযুক্ত। এই 3 হচ্ছে লম্বা এবং সাদা ফুলযুক্ত। এই 3 বেগুনি মানে খাটো এবং বেগুনি ফুলযুক্ত। আর একটি মাত্র, অর্থাৎ সব মিলায় 1 ভাগ হবে হচ্ছে, 16 ভাগের 1 ভাগ হবে হচ্ছে বোধ খাটো বৈশিষ্ট্য সম্পন্ন এবং সাদা ফুলের বৈশিষ্ট্য সম্পন্ন। বোঝা গেছে? তাহলে এভাবে করে F2 জোনতে আমাদের জিনোটাইপ এবং ফেনোটাইপ রেশিও ভাগ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেন্ডেলের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো, যেটা না দেখলে এটা ফিল করা যায় না। যদি আমাদের এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট না হয়ে ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট হতো, তার ব্যাপারটা কেমন হতো দেখো তো। তখন কিন্তু এই যে আমাদের রেশিওটা 3:1ই থাকতো, কিন্তু মেন্ডেল দেখেছিলেন আমাদের রেশিওটা মানে জিনোটাইপের রেশিওটা 3:1 থাকে না, 9:3:3:1 হয়। সো ওখান থেকে এসেছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ব্যাপারটা। ওকে, এখন মেন্ডেল তো সেই ল দিয়েছিল অনেক বছর আগে। পরবর্তীতে দেখা যায় যে এই লয়ের প্রচুর ব্যতিক্রম রয়েছে। আমরা যে এই রেশিওগুলো দেখলাম, এগুলাকে যদি আমরা পার্সেন্টেজে বলি যে পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে পারবে না।
এই টোটাল যোগফল কত হয়, 9 প্লাস 3 প্লাস বাচ্চাদের যোগফল 3 প্লাস 1, এটা কিন্তু 16 হচ্ছে। ওকে, তাহলে যদি বলি কত ভাগ এর মধ্যে বা কত পার্সেন্ট এর ভিতরে লম্বা প্লাস বেগুনি ফুল যুক্ত, 9/16 ইন্টু 100, যত আসে তত পার্সেন্ট। ওকে, সো এরকম অনেক ম্যাথ আছে যেখানে বলতে পারে এক এক ধরনের রেশিও বলতে পারে, বাট এই ম্যাথগুলো খুবই কঠিন হয় যদি না এগুলার জন্য আমরা কোনো একটা অন্য একটা ম্যাথের রুলস ইউজ না করি। এরকম যদি পানেট স্কোয়ার, এখানে আমরা হায়েস্ট, দেখো আমার এই পানেট স্কোয়ারটা আঁকতে কত টাইম লেগে গেছে এবং এটা খুব বোরিং লাগে আমার কাছে। তো এই পানেট স্কোয়ারটাতেই কিন্তু একটা লম্বা হওয়ার মানে দুইটা বৈশিষ্ট্য, একটা উচ্চতার বৈশিষ্ট্য আর একটা হচ্ছে ফুলের রঙের। তো যদি দুটো বৈশিষ্ট্য না থেকে 3টা 4টা 5টা 6টা এরকম বৈশিষ্ট্য থাকে, তাহলে কি এরকম করে আমরা পানেট স্কোয়ারে কি সারাদিন ধরে করব? সম্ভব না। তো এজন্যই আমরা এখানে খুবই চমকপ্রদ একটা উপায় ইউজ করি, সেটা হচ্ছে প্রবাবিলিটি ল। অর্থাৎ 9-10-এর হায়ার ম্যাথে প্রবাবিলিটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়। আমি এখানে যতটুকু লাগবে ততটুকু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি এই ছোট টেবিলটা দিয়েই বুঝাই। এই টেবিলে ধরো আমরা এরকম করে যদি ক্রস না করে দুটো দুটো করে ক্রস করতাম, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, কত ইজি হতো না ব্যাপারটা? অনেক ইজি হতো। এই ক্রসটা আমি শুরুতেই তো দেখিয়েছি, তেমন কিছুই না। তো এই ক্রস আবার নিশ্চয়ই দেখানো লাগবে না, আচ্ছা আরেকবার দেখাই। এটা কি ছিল? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। ওকে, এখানে এখন অ্যান্সার দাও তো। ক্যাপিটাল টি আচ্ছা এটা ক্যাপিটাল টি, এদের প্রবাবিলিটি কত? 1/4, চারটার মধ্যে একটা, তাহলে এদের মানে ক্যাপিটাল টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4 হচ্ছে এখানে। ক্যাপিটাল টি স্মল টির প্রবাবিলিটি কত? 2/4 বা 1/2। ওকে, আর স্মল টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1/4। ঠিক আছে, অন্যদিকে সেমভাবে আমরা যদি দেখি ক্যাপিটাল পি এটা হচ্ছে 1/4 হবে, ক্যাপিটাল পি স্মল ডাব্লু 1/2 অ্যান্ড স্মল ডাব্লু হবে হচ্ছে 1/4। এই যে আমরা প্রবাবিলিটিগুলো পেলাম। এখন ধরো কোয়েশ্চেনে বলা হলো কী করে করা হয়, আমি করার পরে বুঝে যাবো ম্যাথগুলো আমরা কী করে করছি। ধরো কোয়েশ্চেনে বলা হলো যে হচ্ছে কতগুলো সাদা ফুল থাকবে, সব মিলিয়ে কতগুলো সাদা ফুল হবে। ওকে, সো সাদা ফুল কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা একটু দেখি তো। শুধুমাত্র স্মল ডাব্লু একসাথে থাকলেই সাদা ফুল হবে, এই পাশে কি আছে সেগুলো ম্যাটার করে না। এখন সাদা ফুল হওয়ার প্রবাবিলিটি অফস্প্রিংদের মধ্যে কেমন? ওকে, কোয়েশ্চেন এটা। তাইলে আমরা আগে স্মল ডাব্লু এই পাশে লিখি, এবং এখানে ক্যাপিটাল টি হইলে আমাদের কোনো যায় আসে না, আবার এখানে ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, দুইটা স্মল ডাব্লু। মানে পানেট স্কোয়ার না করে আমরা কী করে প্রবাবিলিটিটা বের করছি সেটা। এরপরে হতে পারে স্মল ডাব্লু স্মল ডাব্লু। তো এই 3 ধরনের হতে পারে, এছাড়া কিন্তু আর হোয়াইট ফ্লাওয়ার হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, সো এবার আমরা করব কি, দেখো এরকম পাশাপাশি থাকলে আমরা গুণ করব। এই যে এরা দুইজন পাশাপাশি না, আর এরা যে এটা যেতে গেলে হচ্ছে তোমাদের প্রবাবিলিটি লতে যাওয়া লাগবে। প্রবাবিলিটি ল কী বলে, যে যদি দুইটা ঘটনা পরস্পর নির্ভরশীল হয় বা দুইটা ঘটনার ফলাফল যদি হচ্ছে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন না হয়, অর্থাৎ সম্পর্কযুক্ত হয়। ধরো একটা মুদ্রা যদি টস করা হয়, তাহলে ওটার হেড পড়বে না টেল পড়বে। এই হেড এবং টেল এই দুইটার প্রবাবিলিটি মিলিয়ে কিন্তু 1 হয়, বাট দুইটা কিন্তু আলাদা আলাদাভাবে 1 হতে পারে না। সো এরা হচ্ছে অবিচ্ছিন্ন ঘটনা। তো এই ধরনের ঘটনা হলে সেই ক্ষেত্রে গুণ হয়। তো এত জানা লাগবে না, বুঝো যে এখানে গুণ হবে। তো ক্যাপিটাল টির প্রবাবিলিটি আমরা কত পড়েছি, মানে কত বের করলাম? 1/4 ইন্টু
স্মল ডাব্লিউ প্রবাবিলিটি কত ছিল 1/4 ইকুয়ালস টু কত হয় 1/16 ওকে। এরপরে এটার প্রবাবিলিটি কত ছিল ক্যাপিটাল টি স্মল টি 1/2 ছিল ইন্টু স্মল ডাব্লিউর হচ্ছে 1/4 কত হয় 1/8। এটার প্রবাবিলিটি স্মল টি 1/4 ইন্টু 1/4 আবার 1/16। এবার এই ঘটনাগুলো সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, তাই এগুলো আমরা যোগ করব। এটা যোগ করলে কেমন আসে দেখো তো 1/16 যোগ 2 যোগ 1 4/16। তাহলে আমাদের হোয়াইট ফ্লাওয়ার আসার প্রবাবিলিটি 4/16 হচ্ছে ইন্টু 100% দিতে পারি। এবার আমরা পানের স্কোয়ারটা একটু যাই, পানের স্কোয়ার আছে, পানের স্কোয়ার আমরা যাই। দেখো তো হোয়াইট ফ্লাওয়ার কোনটা কোনটা ছিল, এই যে এটা হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট, এটা হোয়াইট, 4টা হয়েছে। তো আমাদের এত বড় পানের স্কোয়ার না একে আমরা ইজিলি এই সংক্ষিপ্ত প্রবাবিলিটিগুলো ইউজ করে গুণ এবং যোগের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যেতে পারি। সো এটার এবার একটা ছোট কোয়েশ্চেন দেখাই এটা থেকে। ওকে, কোয়েশ্চেনটা খেয়াল করো। দেখো এখানে বলছে দুইটা মটর গাছ একটি ট্রাই হাইব্রিড ক্রস। আচ্ছা, দুইটা ট্রাই হাইব্রিড ক্রস জিনিসটাকে একটু বুঝো। মেন্ডেলের প্রথম সূত্রে আমরা করেছিলাম কি একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, তাহলে ওটা ছিল মনো হাইব্রিড ক্রস, মনো মানে এক। দ্বিতীয় সূত্রে বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে আমরা দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি, তাই ওটা ছিল ডাই হাইব্রিড ক্রস। এখানে বলা হচ্ছে ট্রাই হাইব্রিড ক্রস, মানে এখানে 3টা বৈশিষ্ট্য থাকবে। ওকে, এখানে 3টা বৈশিষ্ট্য থাকবে। দেখো তো বৈশিষ্ট্য 3টা কি কি হচ্ছে। একটা হচ্ছে এখানে বলা আছে ফুলের রং, এই যে বেগুনি ফুল না হলুদ ফুল। 2 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে গোলাকার, আচ্ছা ফুলের রং বীজের রং, দেখো হলুদ গোলাকার, তার মানে কি বীজের রং হলুদ বা সবুজ হতে পারে। এই যে এখানে আছে দেখো পাশে খেয়াল করো ইয়েলো বা গ্রিন, মেন্ডেলের এই বৈশিষ্ট্যতে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বীজ গোলাকার হবে না, এই যে রাউন্ড হবে না রিঙ্কেলড হবে। এখানে দেখো রাউন্ড না রিঙ্কেলড দেখতে পাচ্ছ। ওকে, সো এটার সাথে কার ক্রস করা হয়, তাহলে আমরা আগে আমাদের যে জিনোটাইপগুলো আমরা ধরেছিলাম ওগুলো লিখে ফেলি। দেখো তাহলে কি হচ্ছে, বেগুনি ফুল মানে ক্যাপিটাল পি, আচ্ছা এখানে দেখো বলে দিছে যে 3টি জিনের জন্যই হচ্ছে হেটারোজাইগাস। তার মানে এখানে হচ্ছে আমরা সাদা ফুল বা সাদা রঙের জন্য ধরবো হচ্ছে স্মল পি। ওকে, ক্যাপিটাল পি স্মল পি। দেখো এখানে বলে দিছে, আমাদের কষ্ট কমে গেছে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কি, ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে ইয়ালো সিডস, আর স্মল ওয়াই মানে হচ্ছে গ্রিন সিডস। ওকে, আর ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর মানে হচ্ছে রাউন্ড শেপ সিড, আর স্মল আর মানে হচ্ছে রিঙ্কেলড বা কোচকানো সিড বা বীজ। ওকে, এরপরে আচ্ছা তাহলে এটার সাথে ক্রস করা হয়েছে কার, দেখো তো বেগুনি ফুল ও সবুজ কুচকানো বীজ। বেগুনি ফুল মানে কি বলো, বেগুনি ফুল হচ্ছে, আচ্ছা এখানে এটাও বলে দিছে এই যে ক্যাপিটাল পি স্মল পি, এটাও হেটারোজাইগাস অবস্থায় আছে বেগুনি। স্মল ওয়াই মানে গ্রিন কালারের সিড, আর স্মল আর মানে হচ্ছে রিঙ্কলড সিড। ওকে, এবার চেয়েছে কি আমাদের সেটা দেখতে হবে। 3টি বৈশিষ্ট্যের মধ্যে অন্তত 2টিতে রিসেসিভ ফিনোটাইপ প্রদর্শনের সম্ভাবনা বা ফ্র্যাকশন কত। ওকে, তাহলে অন্তত 2টিতে রিসেসিভ থাকবে। ওকে, তাহলে আমাদের অফস্প্রিংয়ের ফিনোটাইপ কি কি হতে পারে, আমি স্মল পি দিই, এর সাথে মাস্ট স্মল ওয়াই দিলাম এবং আর দুটোই ক্যাপিটাল দিলাম, একটা গেল। এরপরে স্মল পি দিলাম, এর সাথে দুটোই স্মল ওয়াই এবং একটা আর ক্যাপিটাল একটা আর স্মল। ওকে,
এরপরে এখানে শেষ। এরপরে বাকি দুইটা স্মল পি দুইটাই হচ্ছে ক্যাপিটাল ওয়াই, দুইটা আর হচ্ছে স্মল পি দুইটা, একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই, আর দুইটা আরই মাস্ট বি স্মল। এরপরে পি এর ক্ষেত্রে আসি, দুইটা পি ক্যাপিটাল, দুইটা ওয়াই স্মল, দুইটা আরই স্মল। এরপর দুইটা পি ক্যাপিটাল, সরি একটা পি ক্যাপিটাল আর একটা পি হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এখন দেখো এটার যদি পানেট স্কোয়ার বানাতাম অনেক কঠিন হয়ে যেত, তার থেকে এবার আমরা যদি জাস্ট রেশিওটা লিখে গুণ করে দিই তাহলে ইজিলি আমাদের হয়ে যাচ্ছে। স্মল পি কী হয় 1/4। আগের রেশিওটা মনে করো, আমরা আগে রেশিও বের করেছিলাম, কি করে বের করছিলাম মনে আছে তো নিশ্চয়। আচ্ছা ওয়েট, এখন আবার আমাদের নতুন করে রেশিও বের করা লাগবে। দেখো এখানে ইজি হয়ে গেছে এটা, আচ্ছা অন্য কালার নেই, এটা আমাদের হেটেরোজাইগাস, এটা আমাদের হেটেরোজাইগাস, এই রেশিও আমরা আগেই জানি। সিম্পলি হচ্ছে ক্যাপিটাল পির জন্য 1/4, ক্যাপিটাল পি স্মল পির জন্য 1/2, আর হচ্ছে স্মল পির জন্য কত আসছিল, এই রেশিওটা তো আমরা আগে করছি অনেকবার তাই জানি, এই জন্য লিখে ফেলছি 1/4। ওকে, এরপরে আরেকটা কি আছে, ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, এটা আমাদের একটু করে নিতে হবে কারণ এটা আমরা আগে করি নাই। ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই। ওকে, কেমন আসে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল ওয়াই, মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর রেশিও হচ্ছে 1/2 আর স্মল ওয়াই রেশিও হচ্ছে 1/2। ওকে, এখন এখানে একটা মজার জিনিস দেখো তো, খুবই মনোযোগ দিয়ে দেখবা। এখানে কি কোথাও এই যে এই পুনেট স্কোয়ার থেকে কোনোভাবে ক্যাপিটাল ওয়াই আসার পসিবিলিটি আছে? কোনো রকম পসিবিলিটি নাই কিন্তু, তাহলে থিওরিটিক্যালি আমাদের এটা আসা পসিবল না, সো এটা আমাদের বাদ হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবা, ক্রস করে তারপর দেখে নিবা যে কোনগুলো আসা একদমই পসিবল না। ওকে, তো এখানে আমরা রেশিওটা পেয়ে গেলাম। এরপর আমাদের হচ্ছে আবার সেম রেশিও, দেখো ক্যাপিটাল আর স্মল আর এই দুটোর মধ্যে রেশিও, এটাও তাহলে কি হবে বলো তো, সেম আসবে এটার মধ্যে, তাহলে ক্যাপিটাল আর স্মল আর এটা রেশিও হাফ, আর স্মল আর এটা রেশিও হবে হাফ। তাহলে থিওরিটিক্যালি আমরা আবার এটা কেটে দিতে হবে, অর্থাৎ ক্যাপিটাল আর হওয়া পসিবল না, মানে এটাও পসিবল না। বুঝতে পারছো কেন? ওকে, সো এটা আমাদের আসে না বাদ, এটা আমাদের আসে না বাদ। একটু ব্ল্যাক কালি নিই। এবার আমরা লিখে ফেলি, চলো। স্মল পি আমরা কি পেয়েছি 1/4 ইন্টু স্মল ওয়াই কত পেয়েছিলাম 1/2, মনে আছে তো, এই যে এখানে পেলাম 1/2 ইন্টু ক্যাপিটাল আর স্মল আর, এটা কত পেয়েছি 1/2, কত হচ্ছে দেখো তো 1/8। এরপরে এটাই দেখো স্মল পি 1/4 ইন্টু 1/2 ইন্টু 1/2, এটা হচ্ছে 1/8। এরপরটা ক্যাপিটাল পি দিয়েছিলাম, ক্যাপিটাল পি 1/4 আসছিল ইন্টু 1/2 ইন্টু 1/2, এটাও 1/8 আসে, আর এটা আসে হচ্ছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, এটা আসে হচ্ছে 1/6, সরি এটা হচ্ছে 1/8 আসে, এটা 1/8 আসে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ষোলো, এগুলো আসলে 1/16 হবে, আই এম সো সরি।
আমি ক্যালকুলেটার বাদে করছি তো। আচ্ছা দেখো, 2 দুগুণা 4, 4 দুগুণা সরি 4 4 16। আচ্ছা 1/16, তাইলে যোগ করলে কেমন আসে দেখো, 3/16 প্লাস 2, তাহলে 5/16 আসছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এই ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি বলবো যে মোটামুটি এখন জেনেটিক্সের সব ধরনের প্রবলেম, অর্থাৎ প্রবাবিলিটি বেসড যে প্রবলেমগুলো আছে, যে কত পার্সেন্ট হতে পারে, এইগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা। ওকে, আচ্ছা এরপরে আমরা নেক্সট টপিকে যাব, অর্থাৎ মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। বলা যায় অলিম্পিয়াডে যেগুলো আসে তার মধ্যে সিংহভাগে আমরা শিখে ফেলেছি, কারণ অলিম্পিয়াডে মেইনলি মেন্ডেলের সূত্রগুলো থেকে ম্যাথ বেসড প্রবলেম আসে এবং এটা অনেক কমন। ব্যতিক্রমগুলো কমই আসে, বাট এখন তবু আমরা ব্যতিক্রমগুলো শিখবো। আমি একদম ফার্স্টে শুরুতেই আমরা দেখেছি ডোমিনেন্ট আর রিসেসিভ, মানে প্রকট আর প্রচ্ছন্ন অ্যালিল। আচ্ছা, অ্যালিল মানে হচ্ছে এই যে আমরা বললাম দুইটা একসাথে আছে না, দুটো আলাদা আলাদা সংস্করণ একই বৈশিষ্ট্যের, তো দুটোকে পরস্পরের অ্যালিল বলা হয়। তো এই যে প্রকট অ্যালিল আর প্রচ্ছন্ন অ্যালিল, আমরা কিন্তু ধরেছি এটা সম্পূর্ণ প্রকট আর সম্পূর্ণ প্রচ্ছন্ন, অর্থাৎ যেটা প্রকট হচ্ছে সেটা, অর্থাৎ ধরো তোমার লম্বা হওয়ার বৈশিষ্ট্য আছে, মানে তুমি ওই পরিমাণেই লম্বা হচ্ছ, অর্থাৎ শুধু লম্বাই হচ্ছ। লম্বার খাটোর সমন্বয়ে যে মাঝামাঝি হাইট পেলে সেটা কিন্তু আমরা পাইনি, কিন্তু এটা কিন্তু বাস্তবে দেখা যায়। অর্থাৎ কি, প্রকটতা সবসময় সম্পূর্ণ হয় না, অর্থাৎ প্রকটতা ইনকমপ্লিটও হতে পারে, বুঝছো? তো ওইটার জন্যই এখন আমরা 3টা জিনিস পড়ব। প্রথমে পড়ব হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স, ইনকমপ্লিট ডমিনেন্স জিনিসটা আমি বুঝাই। ওটার জন্য আমি খুব সুন্দর একটা ছবি রেখেছি। এই ছবিটা একটু দেখবো, ঠিক আছে? এখানে ছবিতে দেখছো দুটো ক্রোমোজোম আছে এবং তাদের এই যে বিশেষ স্থানে আমাদের জিন রয়েছে। এই জিনে, অর্থাৎ এখানে আমাদের একটা ফ্লাওয়ার কালার হওয়ার ব্যাপারে দেখাচ্ছে, বুঝছো? তো এইখানে যে জিনটা রয়েছে, ধরো এখানে পার্পেল হওয়ার জন্য তো একটা রঞ্জক পদার্থ বা রঞ্জক উপাদান লাগে, কেমিক্যাল লাগে। তো সেই কেমিক্যালটা তৈরি হওয়ার যেই নির্দেশনা সেটা এখানে লেখা আছে, এবং এখানে প্রকৃতপক্ষে কোনো ধরনের কেমিক্যাল তৈরি হওয়ার নির্দেশনাই লেখা নাই। তার মানে কি, সাদা মানে কি রঙের অনুপস্থিতি না? তো এই যে যখন কোনো ধরনের কেমিক্যাল উৎপন্ন হওয়ার নির্দেশনা বা প্রোটিন উৎপন্ন হওয়ার নির্দেশনাটা লেখা নাই, তার মানে কি যেটা হবে সেটা হচ্ছে আমাদের রঙের অনুপস্থিতি, মানে সাদা রঙের ফুল। আর যখনই হচ্ছে লেখা থাকছে, অর্থাৎ পার্পেল কালার হওয়ার জন্য প্রোটিন জিনে লেখা থাকছে, তখনই হচ্ছে সেটা আমাদের পার্পল কালারের একটা ফ্লাওয়ার হচ্ছে। অর্থাৎ এই প্রচ্ছন্ন অ্যালিলটা একা থাকলে কেন হচ্ছে সাদা রং হচ্ছে, কারণ কোনোটাতেই কোনো ধরনের কালার তৈরি হওয়ার নির্দেশনা নাই, সো এটার জন্য সাদা হচ্ছে। দুটো যদি একসাথে থাকে তাহলে কি হচ্ছে, একটা জিনের প্রভাবে কালার তৈরি হচ্ছে, মানে কালারের পিগমেন্টগুলো তৈরি হচ্ছে, কিন্তু আরেকটার প্রভাবে পুরাপুরিও সেটা হতে পারছে না। অর্থাৎ দুটো মিলায়, ধরো দুটোতে কালার তৈরি হওয়ার পিগমেন্ট আছে, তাহলে দুটো মিলায় যত পরিমাণ পিগমেন্ট উৎপন্ন হতো, একটা থেকে কি তত পরিমাণ পিগমেন্ট উৎপন্ন হবে? হবে না তো। তার মানে কি, যে বেগুনি রঙের মধ্যে একটা তারতম্য চলে আসছে। এই যে ক্যাপিটাল পি যখন থাকছে, তখন দুটো ক্রোমোজোম থেকে বেগুনি রঙের পিগমেন্ট তৈরি হওয়ার জন্য সংকেত যাচ্ছে। সো বেশি পিগমেন্ট তৈরি হওয়ার জন্য ফুলটা একটু ডিপ বেগুনি বা একটু ডিপ পার্পল কালার দেখাচ্ছে। কিন্তু যখন এরকম ক্যাপিটাল পি স্মল পি থাকছে, তখন দেখা যাচ্ছে একটা ক্রোমোজোম থেকে পিগমেন্ট তৈরির সংকেত আসার কারণে পিগমেন্ট তুলনামূলক কম পরিমাণে হচ্ছে, এর ফলে ওই বেগুনি কালারটা একটু ফ্যাকাশে হচ্ছে বা লাইট পার্পল কালার হচ্ছে। বোঝা গেছে? তো বাইরের থেকে দেখলে কি মনে হবে, যে সাদা আর বেগুনি মিক্সড হয়ে একটা কিছু হয়েছে,
তার মানে কি বেগুনি কালারটা তৈরি হচ্ছে এই জিন, ওটা কমপ্লিটলি ডোমিনেন্স প্রকাশ করতে পারছে না, মানে কমপ্লিটলি প্রকট হচ্ছে না, ওটা সাদা বৈশিষ্ট্যের দ্বারা প্রভাবিত হচ্ছে, বুঝছো? সাদার দ্বারা প্রভাবিত হচ্ছে। সো এই যে প্রভাবিত হওয়ার যে ব্যাপারটা, এটাই মেইনলি হচ্ছে আমাদের ইনকমপ্লিট ডোমিনেন্স। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। জেনেটিক্স পড়ার শুরুতেই আমরা কিন্তু প্রচ্ছন্ন এবং প্রকট এই দুইটা অ্যালিল সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পেয়ে যাই। মেন্ডেলের প্রথম সূত্র পড়তে গেলেই আমরা এটা জেনে ফেলি যে একটি লম্বা গাছের সাথে একটা খাটো গাছের ক্রস করা হচ্ছে, সেই ক্ষেত্রে এই পরবর্তী জেনুতে অর্থাৎ F1 জেনুতে সবগুলা গাছ লম্বা হবে, লম্বা ফেনোটাইপ যুক্ত হবে। কেন হবে? কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা গাছের জেনোটাইপ হবে হচ্ছে টি টি, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, যেখানে ক্যাপিটাল টিটাই আমাদের ডোমিনেন্ট অথবা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের প্রকাশক, এবং হচ্ছে স্মল টি যে অ্যালিলটা নির্দেশ করে সেটা হচ্ছে রিসেসিভ অথবা প্রচ্ছন্ন। এখন আমরা এখানে একটা ডোমিনেন্ট এবং রিসেসিভ যে অ্যালিল আছে ওটার একটা সাধারণ ধারণা পেয়ে যাই, কিন্তু প্রকৃতপক্ষে আজকে যেই জিনিসটা নিয়ে আমি আজকের ক্লাসটা করছি সেটা হলো এই ডোমিনেন্ট অথবা রিসেসিভ হওয়ার ব্যাপারটা কোনোভাবেই কনস্ট্যান্ট কিছু না, অর্থাৎ এটা লেভেল ওয়াইজ ডিপেন্ড করে। আমি এখানে একটা লাইন লিখেছি, ডোমিনেন্স কোনো অ্যালিলের স্থায়ী প্রপার্টি না, এটা ডিপেন্ড করে আমরা ফিনোটাইপকে কোন লেভেলে অ্যানালাইজ করছি। এই লাইনটা আমরা বুঝবো এবং আজকের ক্লাসে মেইনলি এই লাইনে কি বলতে চেয়েছি সেটাই আমরা ভেঙে দেখাবো। প্রথমে আমাদের ডেসক্রিপশনটাতে যাওয়া যাক। শর্টকাটে আমি বলি, ডোমিনেন্স বা প্রকটতা এটার তিনটা প্রকার আছে। আমরা যদি ইন্টারমিডিয়েটে বায়োলজি বই পড়ে থাকি এর তিনটা প্রকার আমরা দেখব। একটা হচ্ছে সমপ্রকটতা, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা বা কোডোমিনেন্স, আরেকটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা অথবা ইনকমপ্লিট ডোমিনেন্স, এবং তৃতীয় নম্বরটি হচ্ছে সম্পূর্ণ প্রকটতা বা প্রকটতা যেটাকে বলা হয়, অর্থাৎ কমপ্লিট ডোমিনেন্স। এই তিনটা সেগমেন্ট বা এই তিনটা সেকশন কিন্তু আমরা জানি ডোমিনেন্স, মেইনলি ডোমিনেন্সকে মেন্ডেলের ল অনুযায়ী দেখা হয় যে ডোমিনেন্ট মানেই সেটা সবসময় প্রকট থাকবে, রিসেসিভ এলিলের ওপরে সেটা সবসময় রাজত্ব বিস্তার করবে, এর ফলে রিসেসিভ এলিলের কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। কিন্তু প্রকৃতপক্ষে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো যখন আমরা দেখি তখন দেখতে পাই যে আমরা এই তিনটা প্রকার খুঁজে পাই ডোমিনেন্সের: সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এবং সম্পূর্ণ প্রকটতা। এখন আমি বলছি এই যে তিনটা প্রকটতা, এই তিনটা প্রকটতাও কনস্ট্যান্ট কিছু না। আমরা শুধুমাত্র একটা বডির লেভেল অনুযায়ী অ্যানালাইসিস করলে, একটা বডির বায়োকেমিক্যাল লেভেল অনুযায়ী, মলিকুলার লেভেল অনুযায়ী অথবা অর্গানিল লেভেল অনুযায়ী আলাদা আলাদা লেভেলে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ডোমিনেন্সও চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ কোথাও এটা সমপ্রকটতা, একই ক্ষেত্রে কোথাও এটা সমপ্রকটতা, কোথাও এটা অসম্পূর্ণ প্রকটতা, আবার কোথাও এটা সম্পূর্ণ প্রকটতা। আমরা এই বিবৃতিটাকে এখন একটা উদাহরণের মাধ্যমে খুব সহজে বুঝব, এবং আজকের ক্লাসের শিরোনামটা আমি দিয়েছি দ্য রিলেশনশিপ বিটুইন ডোমিনেন্স অ্যান্ড ফিনোটাইপ। আমরা যেই জিনিসটার উদাহরণ দিব, বিশ্বে যেই জিনিসটা এটি একটি রোগ এবং এটি খুবই মারাত্মক একটি রোগ হিসেবে পরিচিত, রোগটা হচ্ছে টুই-সাক্স ডিজিজ বা টুই-সাক্স যেই রোগটা আছে। আগে বলি রোগটা হলে কি হয়। যখন কোনো শিশু টুই-সাক্স ডিজিজে আক্রান্ত হয় তখন তার ব্রেইন সেলগুলা নির্দিষ্ট কিছু লিপিড ডাইজেস্ট করতে পারে না বা মেটাবোলাইজ করতে পারে না। তার ব্রেইন সেলের লিপিড মেটাবোলাইজেশন পাওয়ারটা নষ্ট হয়ে যায় কিছু স্পেসিফিক লিপিডের। কেন নষ্ট হয়? আগে দেখি ব্রেইন সেল কখন লিপিড মেটাবোলাইজ করতে পারে এবং কিভাবে করে। নিশ্চয়ই কোনো এনজাইমেতে কাজ করে।
এনজাইম ছাড়া তো সেলগুলা কোনো কিছু মেটাবলাইজ করতে পারে না। এখন সুস্থভাবে একটা সুস্থ এনজাইম এই লিপিডটা মেটাবলাইজ করাচ্ছে। যখন এই সুস্থ এনজাইমের বদলে একটা অসুস্থ এনজাইম তৈরি হতে থাকে, তখনই কিন্তু আমাদের মেটাবলাইজেশনটা আর হয় না আগের মতো। ফলে এই লিপিডগুলো আর মেটাবলাইজ না হওয়ার কারণে একটা একটা বেবির ব্রেন ডেভেলপমেন্টটা একদম বন্ধ হয়ে যায়। ফলে সে দেখতে পায় না, ঠিকভাবে শুনতে পারে না, ইভেন সে মাত্র কয়েক বছরের মধ্যেই মারা যায়, কারণ তার ব্রেনটা কমপ্লিটলি গ্রো আপই হচ্ছে না। তো এটাই হচ্ছে আমাদের tay Sachs ডিজিজ। এখন tay Sachs ডিজিজটাও অনেকটা অনেকটা আমরা বর্ণান্ধতা পড়েছি, বর্ণান্ধতা রোগের কথা পড়েছি। সেখানে আমরা দেখেছি যে হচ্ছে যদি মেয়েদের ক্ষেত্রে বর্ণান্ধতা হয় তাহলে দুইটা অ্যালিলকেই রিসেসিভ হতে হবে, অর্থাৎ দুটোকেই আক্রান্ত হতে হবে, তাহলে হবে। tay Sachsও একইভাবেই যদি হচ্ছে শুধুমাত্র tay Sachs যেই জিন আছে, tay Sachs ডিজিজের যে অ্যালিলটা আছে, ধরি tay Sachs ডিজিজের অ্যালিলটাকে আমরা স্মল টি দিলাম, আর আমাদের হেলদি অ্যালিলটা অথবা হচ্ছে যেটার কারণে সুস্থ প্রোটিন তৈরি হয় সেই অ্যালিলটার আমরা ক্যাপিটাল টি দিলাম। এখন শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায়, অর্থাৎ স্মল টি যখন এই অবস্থায় tay Sachs ডিজিজের জিনোটাইপ থাকে, তখনই কেবলমাত্র সেই শিশু কমপ্লিটলি tay Sachs ডিজিজে আক্রান্ত হয়। এখন তাহলে আমরা কি বলতে পারি? সিম্পলি আমাদের কি মনে হচ্ছে যে tay Sachs ডিজিজকে বাধা দেই যে ক্যাপিটাল টি, এটা ডমিন্যান্ট, অর্থাৎ এটা কমপ্লিট ডমিন্যান্ট, সম্পূর্ণ প্রকট, এবং এটা অসম্পূর্ণ প্রকার, জাস্ট লাইক আমাদের মেন্ডেলের সূত্র। আচ্ছা, এখন আমরা কয়েকটা লেভেল লিখি। আমরা যে কথাটা এতক্ষণ বললাম এটা আমরা কোন লেভেলে লিখেছি? এটা আমরা দেখেছি অর্গানিজমাল লেভেলে। অর্থাৎ অর্গানিজমাল লেভেল মানে কি ওভারঅল, একদম ওভারঅল আমরা বডিতে দেখছি আমাদের ডিজিজটা আছে নাকি, অর্থাৎ শিশুটার ব্রেইন ওই লিপিডটা মেটাবোলাইজ করতে পারছে নাকি পারছে না, আমরা সেটা দেখছি। যখন আমরা দেখছি যে শিশুটার জেনোটাইপ এভাবে রয়েছে, অর্থাৎ এরকম হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে, তখন আমরা দেখছি আমাদের রোগের কোনো লক্ষণই প্রকাশ হচ্ছে না, রোগের কোনো লক্ষণ নেই। তো রোগের যখন লক্ষণ নেই, তার মানে তখন আমরা কি বুঝছি? যে অবশ্যই আমাদের এই জিনটা, অর্থাৎ আমাদের এই জিনটা প্রকট, সেজন্য আমাদের রোগের লক্ষণ প্রকাশ পাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা অর্গানিজমাল লেভেলে যখন দেখলাম, তখন দেখলাম শিশুটা সম্পূর্ণ সুস্থ যখন তার জিনোটাইপ এরকম রয়েছে। ফলে আমরা কি সিদ্ধান্তে আসলাম? যে আমাদের সুস্থ যে এনজাইম তৈরি করার জিনের অ্যালিলটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিট ডমিনেন্ট অথবা সম্পূর্ণ প্রকট। এই ডিসিশনটা আমাদের থাকলো। এরপরে আমরা এই ডিজিজটাকেই দেখব মলিকুলার লেভেলে। মলিকুলার লেভেল। এখন মলিকুলার লেভেলে দেখলে কি আমরা কি দেখতে পাবো? ক্যাপিটাল টি, স্মল টি। বিজ্ঞানীরা অবাক হয়ে দেখলেন যে এই ক্যাপিটাল টি, অর্থাৎ সুস্থ এনজাইম তৈরি হওয়ার যে অ্যালিলটা, ওইটার জন্য 50% প্রোটিন তৈরি হচ্ছে, অর্থাৎ এনজাইমটা তৈরি হচ্ছে 50%। এবং এই যে অসুস্থ এনজাইমের যে প্রোটিনটা বা মানে অসুস্থ এনজাইম তৈরি হওয়ার যে অ্যালিলটা, ওইটার জন্য 50% অসুস্থ এনজাইম তৈরি হচ্ছে। একটু খেয়াল করো এখানে 50-50, অর্থাৎ আমার হেলদি এনজাইম প্লাস আনহেলদি এনজাইম দুইটাই তৈরি হচ্ছে 50%। অর্থাৎ এর মানে কি দাঁড়াচ্ছে? এই দুইটা এনজাইমই তৈরি হওয়ার পরে একসাথে স্টেও করছে, একসাথে থাকছে। তাহলে এটা কি কোডোমিনেন্স? আমরা কি দেখেছিলাম কোডোমিনেন্স ব্যাপারটা? একটু মনে করি তো, যে হচ্ছে আমরা দেখেছিলাম যদি একটা লাল ফুল আর একটা সাদা ফুল, এদের মধ্যে আমরা ক্রস ঘটাই, তাহলে এটার কালার কি হয়ে যাচ্ছিল? পিঙ্ক কালার। এটাই কোডোমিনেন্স ছিল। এর মানে কি রেড কালারের যে আমাদের কণাটা রয়েছে, রঞ্জক কণা রয়েছে,
সেটা তৈরি হওয়ার এনজাইম এটাই রয়েছে, আর কিছু তৈরি না হওয়ার অথবা হোয়াইট কালারে থাকার এনজাইম এর ভেতরে রয়েছে। এরপরে অ্যাট লাস্ট কী হলো, এই হোয়াইটেরও 50% কার্যকারিতা থাকলো, রেডেরও 50% কার্যকারিতা থাকলো, যার কারণে আমরা যেই আউটকামটা পাচ্ছি, অর্থাৎ যে আউটকাম ফ্লাওয়ারটা পাচ্ছি, ওইটা পিঙ্ক কালার হয়ে গেছে। এটাই তো ছিল আমাদের কোডোমিনেন্ট, অর্থাৎ দুটো বৈশিষ্ট্যই কোনোটাই রিসেসিভ না হয়ে বা কোনোটাই চাপা না পড়ে দুটোই সমানভাবে প্রকাশিত হচ্ছে পরের প্রজন্মে। এটাই ছিল আমাদের কোডোমিনেন্ট। এখন খেয়াল করি তো, আমাদের এই কোডোমিনেন্সের সাথে এই যে এই ঘটনার মলিকুলার লেভেলের এই ঘটনাটার, অর্থাৎ দুটো এনজাইম, সুস্থ এনজাইম এবং অসুস্থ এনজাইম 50% তৈরি হওয়ার পুরাপুরি একই রকম। তাহলে মলিকুলার লেভেলে আমরা যখন দেখছি এই তুই-সাক্স ডিজিজটাকে, তখন আমরা দেখছি কি এটার ডোমিনেন্স হচ্ছে কোডোমিনেন্স। অর্থাৎ আমরা একই ডিজিজ, একই ঘটনা যখন অর্গানিজম লেভেলে দেখছি আবার মলিকুলার লেভেলে দেখছি, দুইটার ক্ষেত্রে ডোমিনেন্স চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা আরেকটা লেভেল অর্থাৎ বায়োকেমিক্যাল লেভেলে দেখব। এখন আমরা বায়োকেমিক্যাল লেভেলে দেখব। বায়োকেমিক্যাল লেভেল মানে কি, ওই কেমিক্যালটা, যেই কেমিক্যালটা তৈরি হচ্ছে আমাদের এখানে, মানে যে বায়োকেমিক্যালটা তৈরি হচ্ছে অর্থাৎ জৈব যৌগটা তৈরি হচ্ছে, আমাদের জৈব যৌগটা কি, আমাদের অ্যানজাইমটা। এখন এই যে অ্যানজাইমটা তৈরি হচ্ছে সেটার কার্যকারিতা কতটুকু কার্যকারিতা দেখাতে পাচ্ছে। এখন স্পেসিফিক্যালি আমরা মনে করি আমাদের জেনোটাইপটা কেমন ছিল, এমন। এখানে আমরা ডোমিনেন্ট কোনটাকে ধরে নিয়েছিলাম, এই যে সুস্থ যে জিনটা, এটাকে ডোমিনেন্ট ধরে নিয়েছিলাম। কেন কোন লেভেলে ধরেছিলাম, অর্গানিজমাল লেভেলে কমপ্লিট ডোমিনেন্ট ধরেছিলাম আমরা এই অর্গানিজমাল লেভেলে, এই ক্যাপিটাল টিটাকে অর্থাৎ এই অ্যালিলটাকে। এখন এটা যদি কমপ্লিট ডোমিনেন্ট হয়, তাহলে এবার এটা থেকে যে কেমিক্যাল তৈরি হচ্ছে অর্থাৎ যে এনজাইমটা তৈরি হচ্ছে, যে সুস্থ এনজাইমটা তৈরি হচ্ছে, ওটা কত পার্সেন্ট কাজ করতে পারছে। বিজ্ঞানীরা দেখলেন এটা কাজ করছে 50%, অর্থাৎ এটার কার্যকারিতা হচ্ছে 50%। কিসের ক্ষেত্রে, ওই যে নির্দিষ্ট লিপিডগুলা মেটাবোলাইজ করার ক্ষেত্রে এটার কার্যকারিতা হচ্ছে 50%। কারণ 50% তৈরি হচ্ছে, আমরা এর আগে দেখেছি আমাদের মলিকুলার লেভেলে যে 50% তৈরি হচ্ছে। এখন বায়োকেমিক্যাল লেভেলে দেখছি এটা 50%ই কাজ করছে। অর্থাৎ কি, এটা ডোমিনেন্ট হলেও এর কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ এটা 100% লিপিড মেটাবোলাইজ করতে পারছে না। কিন্তু এই যে 50% লিপিড মেটাবোলাইজ করছে, এটার মাধ্যমে ও যেই অসুস্থ এনজাইমটা ওইটাকে প্রোটেক্ট করে ফেলছে, ওই অসুস্থ এনজাইমের লিপিড মেটাবোলাইজ না করতে পারার যে ক্ষমতাটা, ওটা চাপা পড়ে যাচ্ছে, ওটা গোনা হচ্ছে না। এই জন্যই কিন্তু আমাদের ডিজিজটা প্রকাশ পাচ্ছে না, ডিজিজটা হিডেন থেকে যাচ্ছে। তো এই যে 50% ও মেটাবোলাইজ করছে, 100% করছে না, এটা কোন ডোমিনেন্স? ইনকমপ্লিট ডোমিনেন্স কোনটা ছিল? এটা ইনকমপ্লিট ডোমিনেন্স। তাহলে আমরা এটা দেখলাম যে বায়োকেমিক্যাল লেভেলে আমাদের এই সেম ঘটনা, সেম ডিজিজের ডোমিনেন্টটা, অ্যালিলের ডোমিনেন্সটা ইনকমপ্লিট ডোমিনেন্স হচ্ছে, আবার মলিকুলার লেভেলে এটা কোডোমিনেন্স হচ্ছে। অন্যদিকে অর্গানিজমাল লেভেলে এটা ছিল কমপ্লিট ডোমিনেন্ট বা সম্পূর্ণ প্রকটতা। তাহলে আমরা কি বুঝতে পেরেছি কেন লেভেল ওয়াইজ ডোমিনেন্সটা চেঞ্জ হয়। অর্থাৎ এভাবেই আমরা যদি ডোমিনেন্স এবং ফিনোটাইপের মধ্যে সম্পর্কটা দেখতে চাই, তাহলে দেখব এই ফিনোটাইপ এক একটা লেভেলে, যে অর্থাৎ আমরা বড় থেকে ছোট লেভেলে যেতে পারি, যেমন অর্গানিজমাল একটা সবচেয়ে বড় লেভেল বা হচ্ছে একদমই এক্সটার্নাল মরফোলজির একটা লেভেল, সেটা থেকে যদি আমরা ইন্টারনাল মরফোলজির দিকে ধীরে ধীরে ঢুকতে থাকি, একটা পর্যায়ে কেমিক্যাল লেভেলের দিকে যাইতে থাকি, তাহলে আমরা দেখব আমাদের ডোমিনেন্সটা রেগুলারলি চেঞ্জ হচ্ছে, ডোমিনেন্সটা কনস্ট্যান্ট কিছু না। তো এটাই ছিল আজকের ক্লাসে। এবং আজকের ক্লাসে তাহলে আমরা মূল যেই বাক্যটা শিখলাম, এটা আশা করছি এখন সবাই বুঝতে পারছো যে ডোমিনেন্স কোনো অ্যালিলের স্থায়ী প্রপার্টি না, কনস্ট্যান্ট কোনো প্রপার্টি না। এটা ডিপেন্ড করে আমরা ফিনোটাইপকে কোন লেভেলে অ্যানালাইজ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।